আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। যৌন নির্যাতনের শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তক চেষ্টা করছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার, এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ শেষে এসব জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি সহিংসতা কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। আর মুনিয়া তিন্নি সহ সব ধর্ষণ মামলা দৃষ্টান্তমূলক বিচার দাবি করে মঞ্চের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। মাগুরায় 8 বছরের শিশুর ওপর বর্বর নির্যাতনের তোলপাড় চলছে দেশ জুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। তাদের পক্ষ থেকে বুধবার 25 জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। 1 মাসের মধ্যে মাগুরায় শিশু নির্যাতনের বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ 5 দফা দাবি জানান তারা। শুধুমাত্র 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি, এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি। ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার জঘন্য ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের পর ডিএনএ স্যাম্পলও নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,
সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই মে তাদেরকে হাজির করতে ও তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ভোটে ভয় পায় বলে সংস্কার সহ নানা ছলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। খিলগাঁওয়ে বিএনপির এক সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বারিধারায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদে চক্রান্ত বন্ধ হয়নি, এ কারণে একটি শক্তিশালী সংসদ দরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আছে যারা শুধুমাত্র বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে রাজধানীর শাহজাহানপুরে কর্মশালায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা। সেখানে মির্জা আব্বাস বলেন, জয়ী হতে পারবে না বলে একটি দল নির্বাচন চায় না। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপিতে ঢুকে পড়েছে, তাদের ঠাঁই না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু নেই। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার পার্টিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে এখন সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে, সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতারা বলেন, শাপলা চত্বরের খুনি ও দোষরদের ক্ষমা নেই, তাদের বিচার করারও দাবি করেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। এ সময় শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারো তালিকা প্রকাশ করেননি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বলেন, ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করছেন তারা। এ সময় পুলিশের উপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। আফসোস, আমাদের অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এ রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় ১ যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা ২০১৩ সালে একটি রিট করেন। ওই আইনের ২৯ ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন।
5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এর মধ্যে হাইকোর্ট একটি দাবির পক্ষে আদেশ দিলেও বাকি দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হয়, ফলে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 5 দফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য তুলে ধরেন তারা। এরই মধ্যে হাইকোর্ট একটি বিষয়ে তাদের পক্ষে রায় দিলে তারা সন্তোষ প্রকাশ করেন। একই সাথে হুঁশিয়ার করে দেন তাদের বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। কে ডাক্তার আর কে ডাক্তার না, এটা তো সাধারণ মানুষের জানানো উচিত। তো আপনি যদি এখন একজন ম্যাথসকে ডাক্তার স্বীকৃতি দেন, তাহলে সাধারণ জনগণ কি নিউজ পাইলে আর কি চিকিৎসা পাবে? বাংলার মাটিতে সবসময় ডাক্তার হিসাবে শুধুমাত্র এমবিবিএস বিডিএসই সবসময় নামের আগে ডাক্তার ব্যবহার করুক। এত কষ্ট করছি আমরা, এত কষ্ট করে পড়াশোনা করার পরেও যদি আমাদের দাবি, এত যৌক্তিক একটা দাবি মানা না হয়, তাহলে আমার মনে হয় যে আমরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে আমাদের নিজেদের উপর নিজেদের একটা অবমাননা করা হবে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রাখেন। এর ফলে চিকিৎসা না পেয়ে অনেক রোগী বিপাকে পড়েন। আগে থাকতে এরা জানাই দেবে যে অমুক দিন বন্ধ থাকবে, লোকজন আসবে না, কিন্তু মানুষের তো বিভ্রান্তিতে কেন পালায়? টিকিট কেটে না, মেডিকেলের অবস্থা এইরকম। এভাবে রমজান মাসে রোগীদের নিয়ে এসে ভোগান্তি করানো ঠিক হয় নাই। এদিকে চট্টগ্রামেও একই দৃশ্য। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। আজকে এত দূর থেকে আসলাম বুধবারে, আজ থেকে কাউন্টার বন্ধ। কালকে রাত 3টার থেকে আসছি, কক্সবাজার থেকে আসছি, আজ ডাক্তার দেখাতে পারে না। চিকিৎসকের দেখা নেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। তবে বহির্বিভাগের গেটের বাইরেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লায়ও। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ। তাদের দাবি পূরণ না করা হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের খবর জানতে যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, লিবিয়া ফেরত বাংলাদেশিদের খবর জানান, তাদের অনুভূতি কি জানতে পেরেছেন? নাজনীন, লিবিয়া 176 জন প্রবাসী কিন্তু গিয়েছিলেন তারা যে স্বপ্নের বীজ বপন করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন অনেক ক্ষেত্রে। তারা যে হিসেবে তারা ফেরত এসেছেন 176 জন। এখন পর্যন্ত তারা ইমিগ্রেশনের যে প্রসেসিং আছে সেটি আছে, সেছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর আছে, যার কারণে কিন্তু বেশ সময় লেগে যাচ্ছে বের হতে। এখনও পর্যন্ত তাদের সাক্ষাৎ আমরা পাইনি। বাইরে কিন্তু তাদের অভিভাবক যারা স্বজনরা অপেক্ষা করছেন। আমরা যেটা জানতে পেরেছি তারা এসছেন, এর আগে কিন্তু তারা গিয়েছেন বিভিন্ন দফায়। এর মধ্যে 106 জন যারা কিন্তু লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে তারা আটকা পড়েছিলেন। এছাড়া 70 জন তারা বিভিন্ন ধরনের নানা রকম জটিলতার কারণে তারা কিন্তু স্বেচ্ছায় দেশে গমন করছে। সব মিলেই 176 জন এখন পর্যন্ত দেশে ফিরেছেন। যে ফ্লাইটটিতে আসার কথা ব্রক UZ222 নামে ফ্লাইটটি, এটা কিন্তু 4:18 এখানে এসে পৌঁছায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। তারপর থেকে ইমিগ্রেশন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্যের কারণে তাদের বের হতে বিলম্ব হচ্ছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এখানে তাদের স্বজনরা অপেক্ষা করছেন। তারা যেটি বলছিলেন যে আসলে পরিবারের অনেকেই নিঃস্ব পরিবার, তারা পরিবারের আহার জোগানো, দুমুঠো আহার জোগানোর জন্য কিন্তু বহু টাকা খরচ
খরচ করে কিন্তু লিবিয়ায় পাড়ি জমিয়েছেন। সেখান থেকে কিন্তু নানা স্বপ্ন তাদের ছিল, কিন্তু অনেকেই পরিবারকে ফোন দিতে অনেকের সাথে কিন্তু যোগাযোগ নেই, তাদের সেই প্রবাসীদের সাথে কথা বলতে পারেননি, সেই আফসোসের কথাটা। এবং বিভিন্ন একটি পরিবারের সাথে কথা হয়েছিল, তার বাড়ি মাদারীপুরে। সে পরিবারটি বলছিলেন যে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচ করে কিন্তু প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে করে কিন্তু ফিরতে পারেননি এবং নিঃস্ব হয়ে কিন্তু ফিরেছেন। পরিবারগুলো এমন হাজারো গল্প কিন্তু পরিবারগুলোর আছে। এর আগেও আমরা দেখতে পেয়েছি লিবিয়ার বিভিন্ন প্রবাসী কিন্তু তারা বিভিন্ন যে মানব পাচার কিন্তু শিকার হয়ে কিন্তু তারা ফিরে এসেছেন। এখন পর্যন্ত তারা বের সবশেষ বলার চেষ্টা করে, এখন পর্যন্ত কিন্তু তারা বের হননি, এই ছিল সবশেষ। জানছিলাম লিবিয়া থেকে 176 বাংলাদেশি দেশে ফেরার খবর। ঈদ সামনে রেখে সরগরম চট্টগ্রামের বিপণী কেন্দ্রগুলো। কিছুটা বাড়তি দামের অভিযোগ থাকলেও বাজার পরিস্থিতি নিয়ে অনেকটাই সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। আর মার্কেটে বাহারি পোশাকের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। বাহারি রঙের তৈরি পোশাক ঝুলছে দোকানে দোকানে। এই দৃশ্য সারা বছরের হলেও বাড়তি আমেজ আসন্ন ঈদ ঘিরে। রোজা শুরুর পর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরগরম ঈদের বাজার। পোশাকে বৈচিত্র্য থাকায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। শাড়ি কিনলাম, একটু সালোয়ার কামিজ কিনলাম, এখন হচ্ছে ওগুলোর আনুষঙ্গিক জিনিসপত্র। এখানে দেখি সব ধরনের কালেকশনই আছে, দেখলাম ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে, ছোট বাচ্চাদের জন্য আছে। ছেলে মানুষ হিসেবে পাঞ্জাবির জন্য বেসিক্যালি আসে, তাছাড়া তো ওদের লেডিস আইটেমও ভালোই আছে। চট্টগ্রাম নগরীর ছোট বড় সব মার্কেট যেন সাজসাজ রব। নানা ফ্যাশনের পোশাকে উপচে পড়ছে বিপণী বিতানগুলো। এতে ক্রেতাদের চাহিদা মিটবে বলে আশা বিক্রেতাদের। এখানে দামে কম, মানে ভালো দেওয়া হয়। আমরা একই ছাদের মধ্যে পুরুষ, মহিলা, বাচ্চাদের, বয়েজ, গার্ল সব আইটেম নিয়ে আমরা প্রস্তুত। এই বছরকার মালের একটু জামার দাম বেশি, তো কাপড়ের দাম বেশি, এই জন্য একটু প্রাইস বেশি আর কি। ঈদ বাজারের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় পোশাকের দাম বেশি বলছেন খোদ ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা থেকে শুরু করে সুশৃঙ্খল ব্যবস্থা করা আছে, আমাদের সমিতির পক্ষ থেকেও করা আছে, এবং ট্রেডাররা, আমাদের দোকানদাররা খুবই আন্তরিক খুচরা কাস্টমারের প্রতি। নির্বিঘ্নে ঈদের বাজার করে ঈদ আনন্দ উদযাপন করবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বা সিগারেটের দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত সাংবাদিক কর্মশালায় একথা বলেন তিনি। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর আরোপ ও মূল্য বৃদ্ধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে তামাকের ব্যবহার কমিয়ে আনতে যথাযথ কর আরোপ ও মূল্য বৃদ্ধির দাবি জানানো হয়। এছাড়া দেশে তামাক চাষ বন্ধের পাশাপাশি বিদেশি সিগারেট বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দেশের বিদ্যমান কর কাঠামো জটিল উল্লেখ করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথাও বলেন তারা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।